বিদ্রোহীদের দখলে যাচ্ছে মিয়ানমার, জান্তা সরকার কি ক্ষমতা ছাড়বে নাকি উৎখাত হবে? যুদ্ধবিরতিতে গাজার ইতিবাচক সাড়া, বাইডেনের মিথ্যাচারে বিশ্বজুড়ে নিন্দার ঝড়। মাত্র 4 মাসে তৈরি ক্রিকেট স্টেডিয়াম, কোথায় সেটি? কি বিশেষত্ব আছে সেখানকার পিচে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। খুব শিগগিরই কি ক্ষমতা হারাচ্ছে মিয়ানমারের জান্তা সরকার? মিয়ানমারের বেশিরভাগ এলাকা বিদ্রোহীদের দখলে যাওয়ার পর এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। রিফাত জামানের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মিয়ানমারের সামরিক সরকার কি খুব শিগগিরই উৎখাত হবে নাকি ক্ষমতা থেকে সরে দাঁড়াবে? কি আছে দেশটির জান্তা প্রধান মিং অং হংলাইয়ের ভাগ্যে? তিনি কি গ্রেফতার হবেন নাকি দেশছাড়া হবেন? মিয়ানমারের ৮৬% বা বেশিরভাগ এলাকা দেশটির বিদ্রোহীদের দখলে চলে যাওয়ার খবরে নতুন করে আবারও সামনে এসেছে এমন সব প্রশ্ন আর আলোচনা। পরিস্থিতি এখন এতটাই নাজুক যে রাষ্ট্রীয় কাজ চালানোর মতো পর্যাপ্ত পরিমাণ শহরও এখন জান্তা সরকারের হাতে নেই। সবই চলে গেছে দেশটির বিদ্রোহীদের দখলে। তাই ক্ষমতা হারানোর ভয়ে এরই মধ্যে সামরিক বাহিনীর শীর্ষ পদগুলোতে নিজের অনুগত কর্মকর্তাদের বসিয়ে রেখেছেন জান্তা প্রধান। সম্প্রতি মিয়ানমারের মানবাধিকার ইস্যুতে কাজ করা একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন দ্য স্পেশাল অ্যাডভাইসরি কাউন্সিল ফর মিয়ানমার প্রতিবেদনে বিশেষজ্ঞরা জানান, 2023 সালের অক্টোবর থেকে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে সামরিক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে দেশটির জাতিগত বিদ্রোহীদের জোট। তুমুল সংঘর্ষে প্রায় প্রতিদিনই কোনো না কোনো চেকপোস্ট, সামরিক ঘাঁটি ছাড়তে বাধ্য হচ্ছে জান্তা সেনারা। এতে গেল 8 মাসে মিয়ানমারের ৮৬% এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা বাহিনী। এসব শহরের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি বিদ্রোহীদের হাতে। পরিস্থিতি এতটাই নাজুক যে মিয়ানমার রাষ্ট্রের মূল দায়িত্ব পালন করার মতো পর্যাপ্ত শহর বা অঞ্চল এখন আর সামরিক জান্তার নিয়ন্ত্রণ নেই। যেসব এলাকায় সামরিক বাহিনীর উপস্থিতি রয়েছে তার বেশিরভাগ জায়গাতেই আত্মরক্ষামূলক অবস্থান নিতে বাধ্য হচ্ছে সেনারা। ফলে জান্তা সরকারের প্রতি অসন্তোষ বাড়ছে দেশটির অভিজাত নাগরিকদের মাঝে। এমন পরিস্থিতিতে জান্তা সরকারের উৎখাতের সম্ভাবনা ধীরে ধীরে বেড়ে চলেছে। সেক্ষেত্রে ক্ষমতা থেকে সরে গিয়ে জান্তা প্রধান দেশছাড়া হবেন কিনা সে প্রশ্ন করছেন অনেকে। 2021 সালে ফেব্রুয়ারিতে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এই সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমার জুড়ে শুরু হয় প্রবল বিক্ষোভ, প্রতিবাদ। তবে নির্মমভাবে বিক্ষোভকারীদের দমন করে জান্তা সরকার। পরিস্থিতি এতটাই নাজুক হয়ে উঠেছে দমন নিপীড়নের শিকার আন্দোলনকারীরা এক পর্যায়ে অস্ত্র হাতে নিয়ে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে সামরিক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসা জাতিগত বিদ্রোহীদের সঙ্গে যোগ দেয় তারাও। এই সম্মিলিত বাহিনী গেল বছরের অক্টোবরে অপারেশন 1027 নামে জান্তা বাহিনীর বিরুদ্ধে সমন্বিত হামলা শুরু করে। তবে বিশ্লেষকদের মতে মিয়ানমারে যারাই ক্ষমতায় আসুক না কেন তাতে রাখাইনের রোহিঙ্গাদের ভাগ্যে খুব একটা পরিবর্তন হবে না। কারণ সামরিক বাহিনীর পর রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরাও রোহিঙ্গাদের হত্যা করেছে। তাই শেষ পর্যন্ত কি হবে তা সময় বলে দিবে। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে গাজা কর্তৃপক্ষ। প্রস্তাব মেনে নিতে গাজার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, যুদ্ধ বন্ধের এখনই সময়। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। একটি যুদ্ধবিরতি যেন ফিলিস্তিনিদের বেঁচে থাকার সবশেষ উপায়। তাই ইসরায়েল ফিলিস্তিন সংঘাত ঠেকাতে ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব ইতিবাচকভাবে দেখছে গাজা কর্তৃপক্ষ। প্রস্তাবটি এমন সময় উত্থাপন হলো যখন গাজার বিভিন্ন শহরে তীব্র হয়েছে ইসরায়েলি হামলা। আশ্রয়হারা মানুষের জীবন পৌঁছে গেছে দুর্ভিক্ষের খুব কাছে। ফিলিস্তিনের উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির থেকে সেনা প্রত্যাহারের আগে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি সেনারা। শহরটির বেশিরভাগ অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 1000-এর বেশি বাড়িঘর মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর জাবালিয়ায় ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা। ধ্বংসযজ্ঞ দেখে স্তম্ভিত হচ্ছেন তারা। بعد 20 يوم بعد 20 يوم تستنينا نرجع عطونا نقول يا رب 20 দিন পর বাড়ি ফিরেছি, কিন্তু ফিরে এসে কিছুই পাইনি। আর কি পাবো তাও জানি না। তারা আমাদের বাস্তুচ্যুত করেছে, অপমান করেছে, ক্ষুধার্ত রেখেছে। মানুষ কোথায় যাবে? এখানে প্রতিটি বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে সেনারা। আমরা খুঁজতে গিয়ে ক্লান্ত হয়ে সময় পার করছি। আল্লাহ ব্যতীত এখন কেউ আর আমাদের পথ দেখাতে পারেন না। তিনিই উত্তম নিষ্পত্তিকারী। مش عارف ايش طول طلع يعني ان طولت فرشه بطولها ممزعه، ان طولت ابصر الشو بطول الممزع. هاي جباليا
মাত্র কয়েকটা দিনে তারা কিভাবে সব ধ্বংস করেছে। জাবালিয়া পরিণত হয়েছে কবরস্থানে। আপনি দেখুন, এখানেই আমাদের বাড়ি ছিল। কিছু দেখতে পাচ্ছেন? আমাদের বাচ্চাদের পোশাক পরে আছে। আমি আমার স্বামী ও বাচ্চাদের পাশে পেয়েছি। এটি আমার খুশি। আমরা আবার সব নতুন করে গড়ে তুলব। জাবালিয়ায় ধ্বংসযজ্ঞ শেষে ইসরায়েলি বাহিনী পরিকল্পনা করছে নতুন অভিযানের। এদিকে গাজায় মানবিক ত্রাণ সরবরাহ কমে আসায় দুর্ভিক্ষ ঠেকানো কঠিন হবে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, রাফায় ইসরায়েলি অভিযান শুরুর পর 2/3 ত্রাণ সহায়তা কমেছে। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গাজায় প্রতিদিন 1.5 শতাধিক ট্রাক প্রবেশ করলেও বর্তমানে এ সংখ্যা প্রায় 50-এ নেমে এসেছে। রাফার সীমান্ত ক্রসিং বন্ধ রয়েছে। সেখানে বিশ্ব খাদ্য কর্মসূচির বেকারিগুলো জ্বালানি ও পর্যাপ্ত সরবরাহের অভাবে বন্ধ আছে। গেল 7 মে থেকে 20 মে সময়ের মধ্যে একটি ট্রাকও মিশর থেকে রাফার দক্ষিণ করিডোর অতিক্রম করতে পারেনি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে গণহত্যা চালানো হচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন ডাহা মিথ্যাচারের পর বিশ্বজুড়ে চলছে তীব্র নিন্দা আর সমালোচনার ঝড়। বন্ধু ইসরায়েলকে রক্ষায় মার্কিন প্রেসিডেন্টের এমন ন্যাক্কারজনক অবস্থানে ক্ষুব্ধ বিশ্ব। প্রেসিডেন্ট বাইডেনের ভাষণ নিয়ে হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের বর্বর হামলায় গাজা এখন ধ্বংসস্তূপ। মাটির সঙ্গে মিশে গেছে হাজার হাজার ঘরবাড়ি। রাস্তাঘাটে পড়ে আছে ফিলিস্তিনিদের লাশ। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে লাখ লাখ মানুষ। দুমুঠো খাবারের অভাবে ঘাসপাতা খেয়ে বেঁচে আছে গাজাবাসী। এমন ভয়াবহ বিপর্যয়ের মাঝেও আবার ইসরায়েলের পক্ষ নিলেন বড় শয়তান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সত্য জেনেও নির্লজ্জের মতো বললেন, গাজায় ইসরায়েলি বাহিনী যা করছে সেটা কোনোভাবেই গণহত্যা নয়। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যেসব অভিযোগ এসেছে তার বিপরীতে আমি। গাজায় যা ঘটছে তা গণহত্যা নয়। আমরা এসব অভিযোগ মানি না। ইসরায়েল ও দেশটির প্রতি সব ধরনের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সবসময় পাশে থাকবে। জুইশ আমেরিকান হেরিটেজ মাস উপলক্ষে 20 মে সোমবার হোয়াইট হাউসে আয়োজন করা হয় এক জমকালো অনুষ্ঠান। সেখানে বাইডেন জানান, 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের চালানো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল। বহুদিনের মিত্র ছোট শয়তান ইসরায়েলকে বাঁচাতে লোহার চাদরের মতো দৃঢ় সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। আমাদের অনেকের মা বাবাকে জিম্মি করা হয়েছে। আমরা তাদের বাড়ি ফিরিয়ে আনব। অবশ্যই তাদের নিরাপদে মুক্ত করে নিয়ে আসব। আর ইহুদি জনগণের নিরাপত্তা, ইসরায়েলের নিরাপত্তা এবং একটি স্বাধীন ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্ব রক্ষায় আমরা প্রতিশ্রুতি লৌহ আবরণের মতো শক্তিশালী। মাসের পর মাস ধরে গাজায় চলছে ইসরায়েলের নৃশংস হামলা, কিন্তু এখনও মাঠে গড়ায়নি দুই পক্ষের মাঝে যুদ্ধবিরতি আলোচনা। তবে পরিস্থিতি যাই হোক, জিম্মিদের মুক্ত করার ব্যাপারে চেষ্টার কোনো ত্রুটি করবে না ইসরায়েল ও তার মিত্ররা। অবিলম্বে যুদ্ধবিরতি চায় মার্কিন প্রশাসন। নিজের ভাষণে এমন মন্তব্য করেন জো বাইডেন। যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানাকে প্রত্যাখ্যান করেন বাইডেন। আমি পরিষ্কারভাবে বলছি, ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা আমরা প্রত্যাখ্যান করছি। আমি পরিষ্কারভাবে বলছি, ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা আমরা প্রত্যাখ্যান করছি। এই ওয়ারেন্টগুলো যাই হোক না কেন, ইসরায়েল ও সন্ত্রাসী গোষ্ঠীর মাঝে কোনো রকম মিল নেই। একটা বিষয় নিশ্চিত, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তাই করবে ইসরায়েল। চলমান ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে 36,000-এর বেশি ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজার সম্পূর্ণ স্থল সীমান্ত এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে। গাজা ও মিশরের সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোর দখলে নিয়ে বিশ্ব থেকে গাজাকে বিচ্ছিন্ন করে ফেলেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে বাইডেনের নির্লজ্জ ভাষণ আবারও প্রমাণ করল, জেনোসাইড জো বা কসাই বাইডেনই তার উচিত ডাকনাম। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। গাজার জাবালিয়া শরণার্থী শিবির থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর সেখানে অসংখ্য মৃতদেহ খুঁজে পেয়েছে উদ্ধারকারীরা। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু। বিস্তারিত ইফফাত জাহানের ডেস্ক রিপোর্টে।
প্রায় ৩ সপ্তাহের সামরিক অভিযানের পর উত্তর গাজার জাবালিয়া উদ্বাস্তু শিবির থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের গণমাধ্যম। প্রত্যাহারের পর সেসব এলাকা থেকে অসংখ্য মৃতদেহ খুঁজে পেয়েছে উদ্ধারকারীরা, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। নিখোঁজদের অনুসন্ধানে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা বলছে, স্কুলে আশ্রয় নেওয়ার সময় শিশুসহ বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ভয়ানকভাবে হত্যা করা হয়। তারা আরও জানিয়েছে, জাবালিয়ায় তাদের স্কুলের আশ্রয় কেন্দ্র ঘেরাও করে উদ্বাস্তুদের তাঁবুতে আগুন দিয়েছে ইসরায়েলি বাহিনী। শহরগুলোর কেন্দ্রীয় বাজার সহ উদ্বাস্তু শিবিরগুলোর বেশিরভাগ অবকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে এ বাহিনী। 10 কিলোমিটার ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক ধ্বংস করার পর জাবালিয়ায় অভিযান শেষ করেছে ইসরায়েলি বাহিনী। গাজার অন্যান্য অঞ্চলে অভিযানের জন্য আবারও প্রস্তুতি নিচ্ছে তারা। গত 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনী 60 ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত হয়েছেন 280 জন। মোট আহতের সংখ্যা 82,000 ছাড়িয়েছে। গাজায় চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 36,284 জনে। ইফাত জাহান, বাংলা ভিশন। যুদ্ধ চালিয়ে যেতে এবার দাগী আসামিদের রণক্ষেত্রে নামাচ্ছে ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে এরই মধ্যে হাজারো সেনা হারিয়ে এখন ভাড়াটে যোদ্ধার দিকে ঝুঁকছে দেশটি। বিতর্ক আর বিরোধিতার তোয়াক্কা না করেই সেনাবাহিনীতে নতুন নিয়োগে তৎপর ইউক্রেন সরকার। বিস্তারিত হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে। রাশিয়ার বিরুদ্ধে চলছে ইউক্রেনের জীবন মরণ লড়াই। পদাতিক বাহিনীর সেনা ঘাটতি পূরণে জেলে আটক বন্দীদের নিয়োগ দিতে শুরু করেছে জেলেনস্কির দেশ। এই পর্যন্ত ইউক্রেনের সামরিক বাহিনীতে যোগ দেওয়ার জন্য আবেদন করেছে নানা মেয়াদে সাজাপ্রাপ্ত 4,000-এর বেশি আসামি। সরকারের পক্ষ থেকে বন্দীদের দেয়া হয় বিশেষ অফার। চুক্তির অধীনে কিছু নির্দিষ্ট শ্রেণীর বন্দীরা পাবেন লড়াইয়ে অংশ নেয়ার সুবিধা। যুদ্ধের শেষ পর্যন্ত ছুটি ছাড়াই সেনাবাহিনীতে কাজ করতে রাজি হলে সেটা হবে তাদের অবশিষ্ট সাজা। প্রয়োজনে মিলবে প্যারোলে মুক্তির বন্দোবস্ত। চুরির দায়ে আটক হয়েছিলেন ইউক্রেনের নাগরিক মাইকোলা রাইবালকা। যুদ্ধে যাওয়ার বিষয়ে মায়ের আপত্তি থাকলেও শেষ পর্যন্ত মেনে নিয়েছেন তিনি। মুক্তির অপেক্ষায় জেলখানায় আটকে থাকার চেয়ে পরিবারের জন্য ভালো কিছু করাই গুরুত্বপূর্ণ মনে করেন রাইবালকা। সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা শুনে আমার মা পাগল হয়ে গিয়েছিলেন। আমি এখানে 5 বছর ধরে আছি, এখনো 1 বছরের সাজা বাকি আমার। আমি বাড়ি ফিরতে পারছি না, এর বদলে আমি এখন যুদ্ধে যাচ্ছি। আমার মা এটা মেনে নিয়েছেন। তিনি আমাকে দেখতে এসেছিলেন, আশীর্বাদও করে গেছেন। মারা গেলে কি আর হবে, ভাগ্য আর কি। যেভাবে হোক এখান থেকে বের হয়ে আমি সেনাবাহিনীতে যোগ দিতাম। এখানে বসে মুক্তির জন্য আরো 1 বছর অপেক্ষা করা কিংবা মুক্ত হওয়ার বদলে এখানে বসে থাকার কোনো মানেই নেই। তার চেয়ে নিজেকে পুনর্বাসন করা, পরিবারের দৃষ্টিতে জীবনে ভালো কিছু করা বেশি গুরুত্বপূর্ণ। এই 4 দেয়ালের ভেতরে 5 বছরের জীবন তার চিহ্ন রেখে যাবে। এখানে আপনি অনেক কিছু দেখেছেন, অনেক কিছু বুঝেছেন, আপনার আর কিছুতেই ভয় পাওয়ার নেই। জনসংখ্যার দিক থেকে রাশিয়ার তুলনায় অনেক পিছিয়ে ইউক্রেন। সেই সাথে ভয়াবহ হারে কমছে দেশটির সেনা সংখ্যা। শত্রু আক্রমণের মুখে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞের শিকার হয় ফ্রন্ট লাইনে লড়াই করা পদাতিক বাহিনী। ক্ষতির তুলনায় অনেক কম তাদের লোকবল। কয়েক লাখ সেনা ভর্তির লক্ষ্যে নতুন আইন করেছে ইউক্রেন। যুদ্ধের শুরু থেকেই হাজার হাজার বন্দীকে নিয়োগ দিয়েছে রাশিয়ার ভাড়াটে মার্সেনারি গোষ্ঠী ওয়াগনার। 6 মাস টিকে থাকতে পারলে মৌকুফ করে দেয়া হবে অপরাধীদের শাস্তি, এমন অফার দিয়ে যুদ্ধে নামানো হয় তাদের। তখন থেকেই নিজস্ব স্টর্মজেড গঠনের জন্য কারাগার থেকে দাগী আসামিদের নিয়োগ চালু রেখেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেনাবাহিনীতে যোগদানের জন্য এই পর্যন্ত আবেদন করেছেন 4,564 জন বন্দী। যুদ্ধের ময়দানে সাজাপ্রাপ্ত অপরাধীদের নিয়ন্ত্রণ করা যাবে কিনা রয়েছে এমন আশঙ্কা। চলছে নানা রকম বিতর্ক আর বিরোধ। এর মাঝে অচিরেই নিয়মিত বাহিনীর পাশাপাশি ইউক্রেনের ফ্রন্টলাইনে দেখা যাবে দাগী আসামিদের দল। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। মাত্র 4 মাসে তৈরি এক ক্রিকেট স্টেডিয়াম, যেখানে বসানো হয়েছে ড্রপিং পিচ। এই স্টেডিয়ামটি দেখে অবাক ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এটি আসলে কোথায়? স্টেডিয়ামটি সম্পর্কে বিস্তারিত থাকছে আলিফ চৌধুরীর ডেস্ক রিপোর্টে। This is
when I saw all the stadiums and the wickets and the environment, it feels very good. সত্যি বলতে গেলে আমি পুরোপুরিভাবেই চমকে গেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলাম, সেখানেই বলা হচ্ছিল উইকেট কেমন হবে, স্টেডিয়ামটি কেমন হবে। আমরা ভীষণ উচ্ছ্বসিত ছিলাম এটা দেখার জন্য যে উইকেট কেমন হবে, কিন্তু এখানে এসে পুরো স্টেডিয়াম এবং উইকেটগুলো দেখে দারুণ লাগছে। বলতে গেলে স্টেডিয়ামটা দেখে আমি চমকে গেছি। আমার কাছে এই স্টেডিয়ামের সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এটার গ্র্যান্ড স্ট্যান্ড। বিশেষ করে এখানে বেশ কিছু বড় বড় স্ট্যান্ড রয়েছে, এমনটা আমি আশা করিনি। তবে এগুলোর বাইরে পুরো স্টেডিয়ামই দারুণ। আশা করি এই স্টেডিয়ামে আমাদের ম্যাচগুলোতে স্থানীয় বাংলাদেশিদের সমর্থন পাবো। They are very excited. They came to the ground every day and support both the team. নিউ ইয়র্কের এই নাসাউ ক্রিকেট স্টেডিয়াম নিয়ে কথাগুলো বলছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 4 মাসে তৈরি হওয়া স্টেডিয়ামে বসানো হয়েছে ড্রপিং পিচও, যেটি আনা হয়েছে লাস ভেগাস থেকে। এই মাঠেই আজ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এছাড়াও 10ই জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও গ্রুপ পর্বের একটি ম্যাচ এখানেই খেলবে নাজমুল হোসেন শান্তর দল। কাজেই উইকেট বুঝতে ভারতের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচটাও বাংলাদেশের জন্য সমান গুরুত্বপূর্ণ। অবশ্য এই স্টেডিয়ামটির প্রশংসায় মত্ত হয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও। টাইগারদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছাড়াও গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ এই মাঠেই খেলবে ভারত, তাই তো ম্যাচটি খেলতে মুখিয়ে আছে তারাও। এই স্টেডিয়ামটি অসাধারণ, খোলামেলা একটা মাঠ। আমরা এখানে ম্যাচ খেলতে মুখিয়ে আছি। বিশেষ করে এখানকার উইকেটের অবস্থাও বুঝতে চেষ্টা করছি। সবকিছু মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের মাধ্যমে উইকেটের আচরণ বোঝা আমাদের জন্য বেশ জরুরি। Very interested in coming and watching the World Cup. আলিফ চৌধুরী, বাংলা ভিশন। তাইওয়ান ইস্যুতে নাক না গলাতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছে চীন। একই সাথে চীনের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা থেকেও বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তাইওয়ান সংক্রান্ত রেড লাইন অতিক্রম না করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি জানিয়েছে চীন। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা জাওশু এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে জাওশু বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের পারস্পরিক সম্পর্কের মাঝে তাইওয়ান প্রথম রেড লাইন, যা অতিক্রম করা চলবে না। তাইওয়ানই এ দুই দেশের সম্পর্কের মাঝে সবচেয়ে স্পর্শকাতর ও বিস্ফোরক ইস্যু। তাইওয়ানের তথাকথিত স্বাধীনতার ধারণা ও তাইওয়ান প্রণালী জুড়ে স্থিতিশীলতা আগুন আর পানির মতো পরস্পর বিরোধী। যুক্তরাষ্ট্র যদি সত্যিই প্রণালী জুড়ে শান্তি ও স্থিতি চায়, তাহলে তাকে অবশ্যই এক চীন নীতি অনুসরণ করতে হবে। একই সাথে তাইওয়ানের স্বাধীনতার প্রচেষ্টাকে সমর্থন না দেওয়ার যে প্রতিশ্রুতি, তার প্রতিও সম্মান জানাতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান প্রসঙ্গেও আলোচনা হয় বলে জানান জাওশু। এ সময় ইউক্রেন যুদ্ধ ঘিরে চীনকে দোষারোপ করা বা অপপ্রচার না চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি জোরালো আহ্বান জানানো হয়। একই সাথে চীনকে বিভিন্ন ক্ষেত্রে নিন্দা করা বা চাপে রাখার মার্কিন নীতির বিরুদ্ধেও কথা বলেন উপপররাষ্ট্রমন্ত্রী। চীনের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর একপাক্ষিক নিষেধাজ্ঞা আরোপ করা থেকেও যুক্তরাষ্ট্রকে বিরত থাকার আহ্বান জানানো হয়। হিজল জোবায়ের, বাংলা ভিশন। চীনে চলতি মাসে অনলাইনে মুক্তি পাওয়া 8 পর্বের সিরিজ টু দ্য ওয়ান্ডার সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। দেশটির উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে নির্মাণ করা এই সিরিজে তুলে ধরা হয় প্রকৃতি এবং মানুষের মেলবন্ধন, সংস্কৃতি এবং অঞ্চলটির ঐতিহ্যের নানা ছবি আছে এতে। ডেস্ক রিপোর্টে রয়েছে বিস্তারিত। চীনা দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে চলতি মাসে অনলাইনে মুক্তি পাওয়া সিরিজ টু দ্য ওয়ান্ডার। সিরিজটি নির্মাণ করা হয়েছে দেশটির উত্তর পশ্চিমের জিনজিয়ান উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে। বিখ্যাত চীনা লেখক লি জুয়ানের পুরস্কারপ্রাপ্ত প্রবন্ধের সংকলন মাই আল্টায়ার অবলম্বনে তৈরি করা হয় টু দ্য ওয়ান্ডার। সিরিজে জিনজিয়াং প্রদেশের আল্টায়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় লোকদের সংস্কৃতির প্রদর্শন করা হয়। সেই সাথে ফুটিয়ে তোলা হয় প্রকৃতি ও মানুষের মেলবন্ধন। সিরিজে বাটাই নামে এক কাজাক ছেলের মূল চরিত্রে অভিনয় করেন চীনা অভিনেতা ইউশি। ইউশি বলেন, নিজেকে চরিত্রের দিকে মনোযোগী রেখে উচ্চমানের পারফরমেন্স দেওয়ার প্রতি জোর দেন তিনি। সাফল্য অর্জনের ক্ষেত্রে একজন অভিনেতাকে বিভ্রান্তিকর চিন্তা ভাবনা দূরে রাখা উচিত বলেও মনে করেন এই অভিনেতা।
আমার অভিনয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র বাটাই। এই চরিত্রটি আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। সিরিজে আমরা গ্রীষ্মকালীন সৌন্দর্য উপভোগ করি, আর শীতেরও নিজস্ব এক অনন্য সৌন্দর্য রয়েছে। সিরিজে অভিনয়ের সময় বাণিজ্যিক সাফল্যের প্রতি আচ্ছন্ন না হয়ে শুধুমাত্র দর্শকদের আনন্দ দিতে কাজ করেন বলে জানান ইউশি। বিভ্রান্তি ধরে রাখবেন না। চলচ্চিত্র অর্থ উপার্জন করবে বা জনপ্রিয় হবে কিনা সেই চিন্তায় হারিয়ে গেলে আপনি সৃষ্টি থেকে মনোযোগ হারাবেন। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।